আচ্ছা দেখ, এবার আমরা দেখব স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্র বা গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ, জিএলই বলা হয় সংক্ষেপে। কি এই যন্ত্র দিয়ে কী করি আমরা? এই যন্ত্রের সাহায্যে আমরা সহজেই বুঝতে পারি যে কোনো বস্তু তড়িৎগ্রস্ত কিনা, বা এর মধ্যে তড়িৎ আধান থাকলে সেটি কোন ধরনের তড়িৎ আধান, পজিটিভ না নেগেটিভ, ইজিলি আমরা বুঝতে পারি। একদম সিম্পল যন্ত্র। এটি কাচের জার, বুঝতে পারলি? এখানে রাবার আছে মাঝখানে, এই রাবারের মধ্য দিয়ে একটি ধাতুর দণ্ড প্রবেশ করানো আছে এবং এখানে একটি ধাতব চাকতি, মেটালিক ডিস্ক এর মধ্যে লাগানো আছে। মেটাল রড, উপরে আছে ধাতুর চাকতি, এবং এর এই প্রান্তে দুটি সোনার পাতলা সোনার পাত যুক্ত আছে। সোনার পাত দুটি আছে এইরকমভাবে, বুঝতে পারলি? সোনার পাত দুটি এইরকমভাবে যুক্ত আছে, পাতলা সোনার পাত। এবং এর সেন্সিটিভিটি মানে সংবেদনশীলতা, সুবেদিতা যাতে আর একটু ভালো হয়, সেই কারণে এর দু প্রান্তে দুটি টিনের পাতলা টিনের পাত যুক্ত করা থাকে। এবং এর যে বেস ভূমি, এই যে এটাও কিন্তু ধাতুর হয়। তাহলে এখানে ধাতুর উপাদান কোনগুলি? ধাতুর চাকতি, ধাতুর দণ্ড, সোনার পাত, এবং এখানে দুটি পাতলা টিনের পাত, এবং এই যে ভূমি, এটি হচ্ছে ধাতুর। একদম সিম্পল যন্ত্র। তো এখানে সোনা নেওয়ার কারণ কি পরে বলছি। এবং ভেতরে যাতে জলীয় বাষ্প অত্যন্ত কম থাকে, সেই কারণে ভেতরে কিছু জল শোষক পদার্থ, এই ক্যালসিয়াম ক্লোরাইডের মতো কিছু জল শোষক পদার্থ রাখা হয়। কারণ জলীয় বাষ্পর উপস্থিতি তড়িৎ আধান সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে অনেক অসুবিধার সৃষ্টি করে। এখন দেখ কী হবে, কিভাবে আমরা এর সাহায্যে কোনো বস্তু তড়িৎগ্রস্ত কিনা সহজেই জানতে পারি। কিভাবে? মনে কর একটি বস্তু, এটি পজিটিভলি চার্জড, ধনাত্মক তড়িৎগ্রস্ত, এটি নিস্তড়িৎ। এখন মনে কর এই বস্তুটিকে এর সঙ্গে টাচ করানো হলো, তাহলে কি হবে? তাহলে এই বস্তু থেকে কিছু পরিমাণ ধনাত্মক আধান এর মধ্যে চলে আসবে। এর মধ্যে চলে এসে কি শুধু এই চাকতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে? নিশ্চয়ই না। এটি ধাতু, দণ্ডটি ধাতুর, এই দুটিও ধাতু। ফলে কি সর্বত্র প্রায় সমানভাবে ছড়িয়ে পড়বে। ফলে এই দণ্ড দিয়ে এই সোনার পাতের মধ্যেও ছড়িয়ে পড়বে। এখন বল, এই সোনার পাত দুটি পরস্পরের সঙ্গে এরকমভাবে মুভ করতে পারে। এর ফলে এখন এই সোনার পাত দুটির মধ্যে যদি উভয়ের মধ্যে ধনাত্মক আধান এসে গেল, তাহলে এরা কী করবে? পরস্পরকে বিকর্ষণ করবে, ঠেলে দূরে সরিয়ে যাবে। এদের মধ্যে একটি গ্যাপ সৃষ্টি হবে, আমরা বলবো যে এরা বিস্ফারিত হবে, অর্থাৎ এদের মধ্যে গ্যাপ সৃষ্টি হবে। তাহলে বুঝতেই পারলি যে এই বস্তুর মধ্যে তড়িৎ আধান ছিল, এই বস্তুর মধ্যে তড়িৎ আধান ছিল বলেই এই সোনার পাত দুটি বিস্ফারিত হলো। কিন্তু যদি এর মধ্যে কোনো তড়িৎ আধান না থাকতো, এই বস্তুটি যদি নিস্তড়িত হতো, তাহলে কি হতো? তাহলে সোনার পাত দুটি এইরকমভাবেই থাকতো, আমরা বলি নিমিলিত থাকতো, বুঝতে পারলি? কল্যাপসড অবস্থা থাকতো। এমনিতে সোনার পাত দুটি এইভাবেই থাকবে। তড়িৎ আধান যদি এসে যায় উভয়ের মধ্যেই, এরা পরস্পরকে বিকর্ষণ করে দূরে ঠেলে সরিয়ে দেবে। এদের মধ্যে যত বেশি আধান আসবে এরা তত বেশি বিস্ফারিত হবে, কম আধান এলে এরা বিস্ফোরণ কম হবে। এখন দেখ, তাহলে নিস্তড়িত বস্তু হলে এদের মধ্যে কি বিস্ফোরণ হতো? এবার আমরা দেখব যে কিভাবে আমরা জানবো যে এর মধ্যে কোনো বস্তুর মধ্যে পজিটিভ না নেগেটিভ কোন ধরনের তড়িৎ আধান আছে। তাহলে মনে কর একটি ধাতব দণ্ড নেওয়া হলো, এটি আমরা জানি এর মধ্যে তড়িৎ আধান আছে পজিটিভ, এটি আমাদের নোন, জানি এটি আমরা, এর মধ্যে আধানের প্রকৃতি আমাদের জানা আছে। এবার মনে কর এটিকে এর সঙ্গে স্পর্শ করানো হলো, তাহলে কি হবে? এর থেকে পজিটিভ আধান এর মধ্যে যাবে, গিয়ে সোনার পাত দুটির মধ্যে পৌঁছাবে, সোনার পাত দুটি বিস্ফারিত হবে। তারপর আমি এটিকে সরিয়ে নিলাম, তাহলে সোনার পাত দুটি বিস্ফারিত অবস্থাতেই থাকবে। পজিটিভ আধান এর মধ্যে দিয়েছিলাম, সোনার পাত দুটি এখন বিস্ফারিত অবস্থায় আছে। এখন একটি বস্তু আনা হলো, এটি আমাদের আননোন, এর মধ্যে কোনো তড়িৎ আধান আছে কিনা আমরা জানি না। এখন একে এর সঙ্গে টাচ করানো হলো, টাচ করানোর পর আমরা দেখলাম যে এর বিস্ফোরণ আগে যেমন ছিল একটু কমে গেল। মনে কর এর বিস্ফোরণ আগের থেকে কমে গেল। এখন বল এর মধ্যে কি প্রকৃতির আধান ছিল? ধনাত্মক না ঋণাত্মক? এর মধ্যে আধান ছিল মাইনাস। কেন? দেখ, এর মধ্যে মাইনাস আধান ছিল, এর ফলে কিছু মাইনাস এর মধ্যে এসেছে, ফলে কিছু পরিমাণ পজিটিভ আধানকে কি প্রশমিত করে দিয়েছে। আগে সোনার পাত দুটিতে যেই পরিমাণ পজিটিভ আধান ছিল, এর থেকে কিছু পরিমাণ ঋণাত্মক আধান এসে কি এদের ধনাত্মক আধানকে প্রশমিত করে দিয়েছে। ফলে
এদের ধনাত্মক আধান কমে গিয়েছে, ফলে বিস্ফোরণের পরিমাণ আগের তুলনায় কমে গিয়েছে। তাহলে বিস্ফোরণের পরিমাণ কমে গেল বলে আমরা বলতে পারলাম এর মধ্যে আধান ছিল মাইনাস। কিন্তু ভেবে দেখ, যদি এর মধ্যে পজিটিভ আধান থাকতো তাহলে কি হতো? আরো নতুন করে কিছু পজিটিভ আধান এর মধ্যে আসতো, ফলে সোনার পাত দুটির পজিটিভ আধান বেড়ে যেত, এদের বিস্ফোরণ আগের তুলনায় বেড়ে যেত। তাহলে আমরা কিভাবে এর সাহায্যে আধান পজিটিভ বা নেগেটিভ এর মধ্যে ছিল জানতে পারবো? যে প্রথমে আমাদের জানা একটি দণ্ডের সাহায্যে স্বর্ণপত্রকে আহিত করে এর পাত দুটিকে বিস্ফোরিত করে নিতে হবে। তারপরে যদি আমরা একই ধরনের আধান এর মধ্যে স্পর্শ করাই তাহলে বিস্ফোরণ বৃদ্ধি পাবে, যদি অপোজিট টাইপের আধান এর মধ্যে দিই তাহলে এর বিস্ফোরণ কি হবে? কমে যাবে। অর্থাৎ বিস্ফোরণ বেড়ে গেল না কমে গেল, এটি দেখে আমরা এই আধান পজিটিভ বা নেগেটিভ তা আমরা জানতে পারবো। তাহলে আমরা কি দেখলাম? যে স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্র বা গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ এর সাহায্যে আমরা কি জানতে পারি? যে কোনো বস্তু আহিত কিনা, আহিত হলেই বিস্ফোরিত হবে, এবং অন্য কোনো বস্তু পজিটিভলি চার্জ না নেগেটিভলি চার্জ সেটিও আমরা এই স্বর্ণপত্রের সোনার পাত দুটির বিস্ফোরণ থেকে জানতে পারি। একটি প্রশ্ন, সেটা হলো যে সোনার পাত কেন ব্যবহার করা হলো, অন্য কোনো ধাতু নয় কেন? সোনার একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা কি? সোনার পাতকে পিটিয়ে অত্যন্ত পাতলা করা যায়, অন্য কোনো ধাতুকে এতটা পাতলা করা যাবে না। এবার দেখ, এখানে যদি লোহার পাত ব্যবহার করা হতো তাহলে কি হতো? লোহাকে যথেষ্ট মোটা রাখতে হতো, বা সোনার মতো অত্যন্ত পাতলা করা হলে লোহার পাত ভেঙে যাবে। আর লোহা মোটা রাখতে গেলে কি হবে? ভারী হবে, ফলে ভারী হলে কি বিস্ফোরণ বেশি হবে? বিস্ফোরণ হতেই চাইবে না। তড়িৎ আধানের ধর্ম প্রথমে আমরা দেখলাম যে তড়িৎ আধান দুই প্রকার, ধনাত্মক এবং ঋণাত্মক। সমজাতীয় তড়িৎ আধান বা লাইক চার্জ বলা হয় এদেরকে। সমজাতীয় তড়িৎ আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত জাতীয় তড়িৎ আধান পরস্পরকে আকর্ষণ করে। এটি একটি স্কেলার রাশি, বুঝতেই পারিস এখানে দিকের কোনো ব্যাপারই নেই। এটি একটি স্কেলার রাশি এবং একে মৌলিক রাশি বলা হয় না। দৈর্ঘ্য, ভর, সময় এরা কিন্তু মৌলিক রাশি। তড়িৎ আধান পদার্থের একটি ফান্ডামেন্টাল প্রপার্টি হলেও একে আমরা মৌলিক রাশি ধরি না, কারণ তড়িৎ আধানের পরিমাপ যথেষ্ট অ্যাকিউরেটলি করা যায় না, এটি কনভিনিয়েন্ট না। পরিমাপের সুবিধার জন্য তড়িৎ আধানকে নয়, তড়িৎ প্রবাহ মাত্রাকে মৌলিক রাশির মর্যাদা দেওয়া হয়েছে, এটা আমরা পরের চ্যাপ্টারে জানব। যাই হোক, এছাড়াও তড়িৎ আধানের বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, একটু দেখে নে। প্রথমে হচ্ছে তড়িৎ আধানের সংযোজনশীলতার ধর্ম বা অ্যাডিটিভ প্রপার্টি। অ্যাডিটিভ মানে সংযোজনশীলতা, অর্থাৎ যোগ হতে পারে। মনে কর এই একটি বস্তু, এর আধান Q1, এবং এই একটি বস্তু এর আধান Q2, এবং এই আরেকটি বস্তু এর আধান Q3। এখন মনে কর এই তিনটি বস্তুকে জুড়ে তুই একটি বড় বস্তু তৈরি করলি। মনে কর এই তিনটিকে জুড়ে এই বড় বস্তু তৈরি করার মধ্যে কোনো ধরনের বাহ্যিক কোনো সংস্থার সঙ্গে কোনো তড়িৎ আধানের বিনিময় হলো না। তাহলে এই বস্তুর আধান যদি Q হয় তাহলে কি হবে? তাহলে এই বস্তুর আধান Q হবে এই বস্তু তিনটির আধানের সমষ্টি, অর্থাৎ তড়িৎ আধান বীজগাণিতিক নিয়মে যোগ হয়। এখন ধর এর আধান যদি পজিটিভ হতো, এর আধান যদি নেগেটিভ হতো, এর আধান যদি পজিটিভ হতো, তাহলে এই বস্তুর আধান কত হতো? পজিটিভ, এটি নেগেটিভ, এটি পজিটিভ। টোটাল আধান পজিটিভ না নেগেটিভ হবে ডিপেন্ড করে কোন আধানটির মান বেশি। যদিও আমরা এখনও আধানের পরিমাপ বা এর একক সম্বন্ধে পড়িনি। যাই হোক, বুঝতে পারলি? আবার বলছি, বিভিন্ন বস্তুর মোট আধান কি হবে? সবগুলি বস্তুর আধান যোগ করলেই আমরা বস্তুগুলির মোট আধান পেয়ে যাবো, অর্থাৎ বীজগাণিতিক নিয়মে যোগ করে আমরা মোট আধান নির্ণয় করতে পারি। এখন তোরা বলতে পারিস এটা তো অবভিয়াস, এটা তো হবেই, তাই না? সব ক্ষেত্রে কি অবভিয়াস? সব ক্ষেত্রে কি যোগফল এরকমভাবে মোট নির্ণয় করা যায়? ভরের ক্ষেত্রে করা যাবে, বলের ক্ষেত্রে করা যাবে? তাহলে একে আমরা কি বলি? তড়িৎ আধানের সংযোজনশীলতা ধর্ম। এরপরে আছে আধানের অপরিবর্তনীয়তা বা অপরিবর্তনশীলতা, ইনভ্যারিয়েন্স, অপরিবর্তনীয়তা। আচ্ছা বলতো, বেগ, বেগ কোনো বস্তুর বেগ এটা কিসের উপর নির্ভরশীল? তাহলে বেগ কি? যে পর্যবেক্ষক, অবজারভার, তার উপর নির্ভরশীল, অর্থাৎ নির্দেশতন্ত্রের উপর কোনো বস্তুর গতিবেগ নির্ভরশীল। কিন্তু তড়িৎ আধান নির্দেশতন্ত্রের উপর নির্ভরশীল না। মনে কর একটি বস্তুকণা, এটি যদি গতিশীল হয় বা যে পর্যবেক্ষণ করবে আধান সেও যদি গতিশীল হয়, তার উপর আধানের মান নির্ভর করবে না। অর্থাৎ কোনো বস্তুকণা স্থির থাকলে তার যে আধান হবে, বস্তুকণা যদি গতিশীল থাকে অর্থাৎ মোশনে থাকে তাহলেও তার আধান একই হবে। একটি বস্তু স্থির, যে পর্যবেক্ষক এর আধান পরিমাপ করবে সে স্থির অবস্থায় থেকে এর আধান পরিমাপ করলে যে আধান পাবে,
যদি বস্তু কণাটি গতিশীল হয় বা পর্যবেক্ষক যদি গতিশীল হয় তবুও আধান একই পাবে, অর্থাৎ আধানের পরিমাণ নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে না। অর্থাৎ এরপর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আধানের কনজারভেশন বা আধানের সংরক্ষণ, আধানের নিত্যতা সূত্র। মনে কর এই একটি বস্তু আর এই হলো একটি মনে কর উল বা পশম, এই দুটি বিচ্ছিন্ন সংস্থা, তার মানে এদের সঙ্গে অন্য তৃতীয় কোনো বস্তুর কোনো রকম কোনো সংস্পর্শ নেই। এবার মনে কর এই দুটিকে একটির সঙ্গে আরেকটি ঘষে নেওয়া হলো, বল এই বস্তু নিস্তড়িত, তাহলে এখন এর মধ্যে আধান কত? 0। পশম নিস্তড়িত ছিল, পশমের মধ্যে আধান কত? 0। এখন মনে কর এই পশম দিয়ে এই বস্তুটিকে প্লাস্টিককে মনে কর ঘষে নেওয়া হলো, এর ফলে মনে কর এই বস্তুটির মধ্যে +10 পরিমাণ আধান সৃষ্টি হলো, এবং আমরা একই রকমভাবে দেখব তাহলে পশমের মধ্যে -10 পরিমাণ আধান সৃষ্টি হয়েছে। তাহলে বল মোট আধান এখন কত? আগেও এই দুটির মোট আধান 0 ছিল, এখনও এই দুটির মোট আধান কি 0ই হবে। অর্থাৎ একটি বিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে মোট আধান সর্বদাই সংরক্ষিত, বাড়বেও না কমবেও না। আধানকে কোনোভাবেই সৃষ্টি বা ধ্বংস করা যাবে না, শুধুমাত্র একটি বস্তু থেকে অন্য বস্তুতে আধান ট্রান্সফার হতে পারে, যেতে পারে। মনে কর এই একটি বস্তু, এর মধ্যে আছে +10 পরিমাণ আধান, এই বস্তুর মধ্যে কোনো আধান নেই, 0। এখন মনে কর এর সঙ্গে একে তার দিয়ে আমরা জুড়ে দিলাম, দুটি মনে কর পরিবাহী। আমরা দেখলাম যে কিছুক্ষণ পরে এই বস্তুর মধ্যে আধান থাকলো +7, এই বস্তুর মধ্যে আধান হলো +3। অর্থাৎ তৃতীয় কোনো পক্ষের সঙ্গে, তৃতীয় কোনো বস্তুর সঙ্গে যদি সংস্পর্শ না থাকে তাহলে মোট আধান সবসময় একই থাকবে। কিন্তু মনে কর এই ট্রান্সফার চলাকালীন অন্য কোথাও আধান চলে গেল, যদিও এখানে এই তারটিকে আমাদের হিসাবের মধ্যে ধরতে হবে, আমরা তারকে এখানে উপেক্ষাই করছি। তাহলে যদি আধান নষ্ট না হয়, অন্য কোনো বস্তুর মধ্যে চলে না যায়, তাহলে নিজেদের মধ্যে আধান কি থাকবে? একই থাকবে। কারণ শুধুমাত্র ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমেই আধান কি একটি বস্তুর মধ্যে উৎপন্ন হয়। তাহলে এরা নিজেদের মধ্যে ইলেকট্রন আদান প্রদান যাই করুক না কেন, মোট আধান একই থাকবে। তাহলে এই দুটি নিজেদের মধ্যে যাই করুক না কেন, এদের মোট আধান তো সবসময় একই থাকবে, শুধুমাত্র এটার থেকে এটাই গিয়েছে, এটার থেকে এটা এসেছে, ফলে টোটাল একই থাকবে, যদি না অন্য কোথাও চলে যায়। তো এরপরে আমাদের তড়িৎ আধানের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ধর্ম, সেটা হলো তড়িৎ আধানের কোয়ান্টায়ন। কোয়ান্টায়ন বা ইংরেজিতে বলা হয় কোয়ান্টাইজেশন। তো দেখ, কোয়ান্টাইজেশন বা কোয়ান্টায়ন বলতে কি বোঝায়, আগে আমাদের এই বিষয়টা জানতে হবে। মনে কর আমাদের ভারতীয় মুদ্রা প্রেজেন্ট টাইমে, আচ্ছা 50 পয়সা কি এখন পাওয়া যায়? সম্ভবত না, হয়তো সরকারিভাবে 50 পয়সা উঠে যায়নি, কিন্তু ব্যবহার হয় না। তো আমরা ধরে নিচ্ছি মনে কর এখন ভারতীয় যে টাকায় সব থেকে মিনিমাম অ্যামাউন্ট কত? 1 টাকা, তাই তো? এবার বলতো তুই কাউকে কত টাকা দিতে পারবি? মানে কত টাকা বলতে তুই কাউকে 101 টাকা 50 পয়সা কি এখন দিতে পারবি? আমরা ধরে নিচ্ছি যে 50 পয়সা এখন আর অ্যাভেলেবেল নেই, যদিও সরকারিভাবে উঠে যায়নি। তাহলে তুই কাউকে 101 টাকা 50 পয়সা দিতে পারবি? বা 1100 টাকা 30 পয়সা এরকম দিতে পারবি? পারবি না। তাহলে তুই ভেবে দেখ যে তুই যে কোনো কাউকে 1 টাকার যে কোনো পূর্ণ সংখ্যায় গুণিতক হিসেবে টাকা দিতে পারবি। তুই কাউকে 100 টাকা দিতে পারবি, 1 লক্ষ টাকা দিতে পারবি, 1,01,000 টাকা, যে কোনো টাকা তুই দিতে পারবি, ঠিক আছে? সেটি হলো যে কোনো পরিমাণ টাকা 1 টাকার পূর্ণ গুণিতক। তাহলে কোনো একটি ভৌত রাশি যদি সব থেকে একটি ক্ষুদ্রতম অ্যামাউন্ট, সব থেকে একটা ছোট অ্যামাউন্ট, তার যদি সরল গুণিতক বা পূর্ণ সংখ্যার গুণিতক বা অখণ্ড গুণিতক হয়, তাহলে সেই রাশিকে আমরা বলি কোয়ান্টাইজড রাশি, কোয়ান্টাইজড বা কোয়ান্টায়িত। এবং সব থেকে ক্ষুদ্রতম যে অংশ তাকে বলি কোয়ান্টা। কি বলি? কোয়ান্টা। তাহলে এখানে 1 টাকাকে আমরা কোয়ান্টা বলতে পারি। তাহলে ভারতীয় টাকা কোয়ান্টাইজড, কারণ 1 টাকা যত টাকাই আমরা নিই না কেন সেটা কি হবে? 1 টাকার কিছু পূর্ণ সংখ্যায় গুণিতক হবে। মনে কর আরও একটা উদাহরণ, ধর তুই মগ দিয়ে তুই ধান চাষ করেছিস বা কিছু রোপণ করেছিস, বুনেছিস, তুই তোর মাঠে জল দিবি মগ দিয়ে, ঠিক আছে? এবার তোকে আমি শর্ত দিয়ে দিলাম যে মগ ভর্তি করেই দিতে হবে, কোনো অবস্থাতেই মগ খালি করে দেওয়া যাবে না। মনে কর তোর মগের ক্যাপাসিটি হচ্ছে 1 লিটার। এবার তুই
একবার দিলি, দুইবার দিলি, তিনবার দিলি, তাহলে তুই যত পরিমাণ জল মাঠে দিবি সেটি কি হবে, 1 লিটারের গুণিতকই হবে 10 লিটার, 12 লিটার, 11 লিটার। কিন্তু আরেকজন পাইপ দিয়ে জল দিচ্ছে, তাহলে কি সে তার ইচ্ছা মতো 1 লিটার, 1.5 লিটার, 1.7 লিটার যে কোনো পরিমাণ জল দিতে পারবে। তাহলে ওর জল দেওয়া এটাকে কোয়ান্টাইজড, ও যে কোনো পরিমাণ দিতে পারবে, কিন্তু তুই যে কোনো পরিমাণ দিতে পারবি না, একটি নির্দিষ্ট পরিমাণের সরল গুণিতক আকারেই দিতে পারবি। তাহলে যে রাশি এইরকম হয় তাকে বলে আমরা কোয়ান্টাইজড। এরকম আরও অনেক রাশি আছে যেগুলির ক্ষেত্রে আমরা এই কোয়ান্টাইজেশন পাই। তাহলে কোনো বস্তুকে আমরা কিভাবে তড়িদাহিত করি, ওই বস্তুর মধ্যে কিছু পরিমাণ হয় ইলেকট্রন দিই, অথবা ওই বস্তুর থেকে কিছু পরিমাণে ইলেকট্রন আমরা কি বের করে নিই, তাই তো? কিছু পরিমাণ ইলেকট্রন ওই বস্তুকে দিই, অথবা কিছু পরিমাণ ইলেকট্রন ওই বস্তু থেকে নিই। তাহলে মনে কর এই একটি বস্তু আর এই একটি বস্তু, মনে কর একটি ইলেকট্রন এই বস্তু থেকে এই বস্তুতে স্থানান্তরিত করা হলো। তাহলে দেখ একটি ইলেকট্রনের আধান কত, আমরা পরীক্ষা নিরীক্ষা করে পেয়েছি একটি ইলেকট্রনের আধানের মান হচ্ছে 1.602192 × 10⁻⁻19 কুলম। প্রোটনের আধান এর সমপরিমাণ কিন্তু ধনাত্মক। যদিও আমাদের এত অ্যাকুরেটলি মেজার করার প্রয়োজন পড়ে না, আমরা 1.6 × 10⁻⁻19 কুলম এরকম লিখলেই হয়ে যায়। তাহলে প্রকৃতিতে আমরা মুক্ত কণা যেগুলো পাই তার মধ্যে ইলেকট্রনের আধানই হলো সর্বনিম্ন। ইলেকট্রনের আধানের থেকে কম আধান কোনো কিছুর মধ্যে পাওয়া যায় না, বুঝতে পারলি? মুক্ত অবস্থায় এর থেকে কম পরিমাণ আধান পাওয়া যায় না। তাহলে এটাই কি, এটাই সব থেকে স্মলেস্ট অ্যামাউন্ট, অর্থাৎ আধানের ক্ষেত্রে এটাই হলো কোয়ান্টা, ক্ষুদ্রতম অ্যামাউন্ট। এখন বল এই বস্তু থেকে ইলেকট্রন আমি এখানে দিলাম, আমি কতগুলো ইলেকট্রন দিতে পারবো? আমি কি ভগ্নাংশ ইলেকট্রন দিতে পারবো? মনে কর এই বস্তু থেকে এই বস্তুর মধ্যে 18.5 সংখ্যক ইলেকট্রন ট্রান্সফার করা হলো। এটা কি পসিবল? 1.5টা ইলেকট্রন দেওয়া হলো, 2.5টা ইলেকট্রন দেওয়া হলো, ইলেকট্রনকে কেটে অর্ধেক দেওয়া হলো, এরকম পসিবল? কখনো নয়। তাহলে আমরা কি পূর্ণ সংখ্যায় ইলেকট্রন আদান প্রদান করতে পারবো? তাহলে বল একটি ইলেকট্রন এই বস্তুর মধ্যে দেওয়া হলো, বল তাহলে এর আধান কত হবে? ইলেকট্রন এর থেকে বের করে এর মধ্যে দেওয়া হলো, তাহলে এর আধান কত হবে? একটি ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হবে, অর্থাৎ এত পরিমাণ আধান ধনাত্মক আধান সৃষ্টি হবে। এর মধ্যে বাড়তি একটি ইলেকট্রন এসে গেল, তাহলে এর মধ্যে আধান কত হবে? ইলেকট্রনের সমপরিমাণ নেগেটিভ আধান। যদি দুটি ইলেকট্রন এখান থেকে এখানে নেওয়া হতো তাহলে কি হতো? এর মধ্যে দুটি ইলেকট্রনের ঘাটতি তৈরি হতো, এর মধ্যে দুটি বাড়তি ইলেকট্রন তৈরি হতো। যদি 500টি ইলেকট্রন এখান থেকে এখানে ট্রান্সফার করা হতো তাহলে এর মধ্যে চার্জ কত হতো? 500টি ইলেকট্রনের সমান কিন্তু পজিটিভ। এর মধ্যে কত চার্জ হতো? 500টি ইলেকট্রনের সমান কিন্তু নেগেটিভ। তাহলে যদি আমরা n সংখ্যক ইলেকট্রন এখান থেকে এখানে ট্রান্সফার করি তাহলে কি হবে? এর মধ্যে আধান কত হবে? একটি ইলেকট্রনের আধান E, nটি বাড়তি এসে গেল, তাহলে এর মোট চার্জ হবে Q = Ne। এরও হবে Q = Ne, কিন্তু এর হবে পজিটিভ, এর হবে নেগেটিভ। আমরা পজিটিভ নেগেটিভ এখানে আর ধরছি না, শুধু মানের হিসাব করছি, বুঝতে পারলি? তাহলে প্রকৃতিতে ক্ষুদ্রতম আধান কত? মুক্ত অবস্থায় পাওয়া ক্ষুদ্রতম আধান হচ্ছে ইলেকট্রনের আধানের সমান। তাহলে যে কোনো বস্তুর আধানই কি হবে? এই মানের পূর্ণ সংখ্যায় গুণিতক হবে না, কারণ একটি ইলেকট্রন গেলে আধান এত, যদি 10টি যায় তাহলে এর 10 গুণ, যদি 100টি যায় তাহলে এর 100 গুণ, কি তাই তো? তাহলে তড়িৎ আধান কি কোয়ান্টাইজড, অর্থাৎ যে কোনো বস্তুর আধান একটি ক্ষুদ্রতম মিনিমাম আধানের সরল গুণিতক হতে পারে। এই কারণে আমরা বলি তড়িৎ আধান হলো একটি কোয়ান্টাইজড রাশি। এখানে কোয়ান্টার মানটা কত? ইলেকট্রনের আধানের সঙ্গে সমান। তাহলে এখন বলতো কোনো বস্তুর আধান 5.8 × 10⁻⁻18 কুলম, এটি হতে পারে কিনা? একটি বস্তুর আধান এত কুলম, এটি হওয়া পসিবল কিনা? তাহলে দেখ এটি একটি কোনো বস্তুর আধান হতে পারে না। যদি কোনো বস্তুর আধান এটি হয় তাহলে ওই বস্তুর মধ্যে বাড়তি ইলেকট্রন কতগুলি হবে? 36.25 সংখ্যক ইলেকট্রন, বাড়তি বা ইলেকট্রনের ঘাটতি যাই হোক। তাহলে ইলেকট্রনের সংখ্যা কি দশমিকে হতে পারে? পারে না। তাহলে কোনো বস্তুর আধান এটি হতে পারে না। এখন যদি বলি, বল কোনো বস্তুর আধান 3.2 10⁻⁻20, এটি হতে পারে? কোনো বস্তুর আধান 3.2 × 10⁻⁻20 কুলম। তাহলে একে যদি ইলেকট্রন আধান দিয়ে ভাগ করি 1.6 10⁻⁻19, 0.2 আছে পয়েন্ট, এখানে হবে এটি ভাগ করলে হবে 0.2, কারণ দেখতেই পাচ্ছিস এর পাওয়ার 10⁻20, অর্থাৎ
এই আধানটি প্রকৃতপক্ষে ইলেকট্রনের আধানের থেকে কম, তাহলে এরকম কোনো কম আধান হওয়া সম্ভব নয়। তাহলে আমরা কি পেলাম, যে কোনো বস্তুর বাড়তি ইলেকট্রন বা ইলেকট্রনের ঘাটতি যদি n সংখ্যক হয়, তাহলে বস্তুর মোট আধান কত হবে, Q = Ne, অর্থাৎ কতগুলি ইলেকট্রন বেশি আছে বা কম আছে আমরা কি করে পাবো, n = Q/E। n এর মান যদি পূর্ণ সংখ্যা হয় তাহলেই ওই বস্তুর মধ্যে অত পরিমাণ আধান হতে পারে। বললাম যে একটি বস্তুর আধান হচ্ছে 1.6 × 10⁻⁻12 কুলম। এর মধ্যে কতগুলি ইলেকট্রন বাড়তি আছে বা ঘাটতি আছে বল। একটি বস্তুর আধান এত কুলম, এর মধ্যে কতগুলি ইলেকট্রন বেশি আছে বা কম আছে। এবার কতগুলি ইলেকট্রন বেশি আছে বা ঘাটতি আছে কি করে পাবো, এই যে Q = Ne। তাহলে এই সংখ্যাকে যদি আমরা ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করি তাহলেই পেয়ে যাব এর মধ্যে কতগুলি ইলেকট্রন বেশি আছে। কত হবে বুঝতেই পারিস, এটি হবে 10⁻7। অর্থাৎ কোনো বস্তুর মধ্যে যদি 10⁻7 এতগুলি ইলেকট্রন বেশি থাকে তাহলে ওর আধান হবে মাইনাস এত, এতগুলি ইলেকট্রন ঘাটতি থাকলে ওর আধান হবে প্লাস এত। এবার আরেকটা প্রশ্ন করি, মনে কর এই বস্তু এর থেকে প্রতি সেকেন্ডে 10⁵ সংখ্যক ইলেকট্রন সরিয়ে নেওয়া হচ্ছে, বের করে নেওয়া হচ্ছে, তাহলে কত সেকেন্ড পর এটি 1 কুলম ধনাত্মক আধানে আহিত হবে। কিভাবে বের করব, আবার বলছি প্রশ্নটি, যে এই বস্তু থেকে প্রতি সেকেন্ডে 10⁵ সংখ্যক ইলেকট্রন সরিয়ে নেওয়া হলো, তাহলে কত সময় পর এর আধান 1 কুলম হবে ধনাত্মক। ইজিলি বের করতে পারবো। 10⁵ সংখ্যক ইলেকট্রন সরিয়ে নেওয়া হচ্ছে, একটি ইলেকট্রনের আধান 1.6 × 10⁻⁻19 কুলম, তাহলে প্রতি সেকেন্ডে আমরা এত কুলম আধান তৈরি করছি, তাহলে 1 কুলম তৈরি করতে কত সময় লাগবে, ইজিলি আমরা বের করতে পারবো। এবার একটা প্রশ্ন, বল যে এই একটা বস্তু নিস্তড়িত, একে ধনাত্মক আধান দেওয়া হলো, আর এই একটা বস্তু এটিও নিস্তড়িত ছিল, একে ঋণাত্মক আধান দেওয়া হলো। বল এই বস্তুটি যখন নিস্তড়িত ছিল এখন ধনাত্মক দেওয়া হলো, তাহলে এর ভর কমবে বাড়বে না একই থাকবে। এই বস্তুটি নিস্তড়িত ছিল এখন ধনাত্মক করা হলো, এর ভর বাড়বে কমবে না একই থাকবে। অবভিয়াসলি কমবে। বস্তু নিস্তড়িত ছিল, ধনাত্মক করার অর্থ হলো এর মধ্যে থেকে আমরা ইলেকট্রন বের করে নিয়েছি, তাহলে যতগুলি ইলেকট্রন বের করে নিয়েছি তার সমপরিমাণ ভর হ্রাস পাবে। একই রকমভাবে কোনো বস্তুকে নিস্তড়িত থেকে ঋণাত্মক তড়িৎগ্রস্ত করা হলো, এর অর্থ কি, এর মধ্যে আমরা বাড়তি ইলেকট্রন দিলাম, তাহলে এর ভর ইলেকট্রনের সমপরিমাণ বৃদ্ধি হবে। যদিও আমাদের এগুলো এক্সপিরিয়েন্স করার উপায় নেই, কারণ ইলেকট্রন প্রোটনের ভর নগণ্য। যাই হোক, তাহলে এই হলো তড়িৎ আধানের কোয়ান্টাইজেশন। আবার বলি সংক্ষেপে, কোয়ান্টাইজেশন কি, ইলেকট্রনের চার্জ হলো মিনিমাম, এর থেকে কম চার্জ হয় না। আমরা যার মধ্যেই আধান দেব এর পূর্ণ সংখ্যাতেই তো দিতে হবে, ভগ্নাংশ দেওয়ার কোনো স্কোপ আছে? ভগ্নাংশ দিতে গেলে আমাদের কি দিতে হতো বল, ইলেকট্রন অর্ধেক, ইলেকট্রনের সংখ্যা ভগ্নাংশ হতে হতো কিরে, তাই না? তাহলে ইলেকট্রন কি ভগ্নাংশ হবে? তাহলে একটা ইলেকট্রন দিলে E, n সংখ্যক দিলে Ne, Q = Ne। যদিও পরবর্তীকালে পাওয়া গেছে যে ইলেকট্রন প্রোটন এরা কোয়ার্ক দিয়ে তৈরি, তাহলে কোয়ার্কের আধান আবার E/3, মানে ইলেকট্রনের আধানের 1/3 হতে পারে বা 2/3 হতে পারে, কিন্তু কোয়ার্ককে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, সেই কারণে কোয়ার্ক বা এদের আধানকে আমরা কোয়ান্টাইজেশনের ক্ষেত্রে বিচার করি না। যাই হোক, তো দেখ আধানের তলমাত্রিক ঘনত্ব বিষয়টা কি। মনে কর অনেক ক্ষেত্রেই এরকম হয় যে কোনো বস্তুর মধ্যে মোট যত পরিমাণ আধান আছে তার মানের থেকে তার মান নির্ণয় করা আমাদের অনেক ক্ষেত্রেই অসুবিধাজনক হয়, এবং তার তুলনায় ওই বস্তুর একটি নির্দিষ্ট জায়গার মধ্যে কতটুকু আধান আছে সেটা হিসাব করা আমাদের একটু সুবিধাজনক হয়। তো মনে কর এই হলো একটা ধাতুর পাত, ধরে নে এর ক্ষেত্রফল A। এবার মনে কর এর মধ্যে কিউ পরিমাণ আধান দিয়ে দেওয়া হলো, ধরে নে কিউ পরিমাণ পজিটিভ বা নেগেটিভ আধান দিয়ে দেওয়া হলো। এখন বল এটা হলো ধাতু, তাহলে এই কিউ পরিমাণ আধান মনে কর আমি এখানে দিয়ে দিলাম, তাহলে কি হবে, এটা এর সর্বত্র ছড়িয়ে পড়বে, এটাই তো হবে, কারণ এটা পরিবাহী। কিন্তু যদি এটা অন্তরক প্লাস্টিক বা এই জাতীয় কোনো কিছু হতো তাহলে কি হতো, তাহলে অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবে, তাই না? তাহলে এখন বল এই ধাতু পৃষ্ঠে সর্বত্রই এই আধান ছড়িয়ে পড়লো, তাই তো? তাহলে এখন বল তো
আমি এইখান থেকে যদি একক ক্ষেত্রফল, মনে কর এটা আমরা বর্গমিটারে লিখছি, এটা কুলম্বে লিখছি, তাহলে এখান থেকে যদি আমি 1 বর্গমিটার ক্ষেত্রফল কেটে নিই, তার মধ্যে কতটুকু আধান থাকবে? একদম সিম্পল, টোটাল এ ক্ষেত্রফলের মধ্যে আধান আছে কিউ, তাহলে এক ক্ষেত্রফলে কত হবে? কিউ বাই এ, তাই তো? এই যে একেই বলবো আমরা আধানের তলমাত্রিক ঘনত্ব, অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্যে কতটুকু আধান আছে। একে আমরা সিগমা অক্ষর দিয়ে লিখি, সিগমা ইকুয়াল টু কিউ বাই এ। তাহলে বল, যদি এসআইতে লিখি এর একক কি হবে? তড়িৎ আধানের এসআই একক হচ্ছে কুলম, আমরা পরে জানবো, এবং ক্ষেত্রফল হচ্ছে বর্গমিটার, তাহলে কুলম পার মিটার স্কোয়ার। না, কুলম্বের সূত্র পড়ার পরে কুলমটা আমরা ভালো করে জানবো, আপাতত এইটুকু জেনে রাখি, এতেই হবে। বুঝতে পারলি? তাহলে এই হলো আধানের তলমাত্রিক ঘনত্ব। এবার মনে কর এটা হলো একটা গোলক, ধাতুর গোলক নিলাম, এর মধ্যে কি আধান দিয়ে দেওয়া হলো? এর ব্যাসার্ধ হলো আর। গোলক বা গোলীয় খোলক, একটা বল এরকম মনে করতে পারিস। তাহলে বল, গোলকের সমগ্র পৃষ্ঠে এই আধান ছড়িয়ে পড়বে কিরে, তাই তো? তাহলে এক্ষেত্রে তলমাত্রিক ঘনত্ব কি হবে? এক্স্যাক্টলি সিগমা ইকুয়াল টু মোট আধান বাই মোট ক্ষেত্রফল। তাহলে আধান হচ্ছে কিউ, ক্ষেত্রফল কত? 4 পাই আর স্কোয়ার। বুঝতে পারলি? গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয় 4 পাই আর স্কোয়ার। তো এবার দেখ, এখানে একটা কথা বলি, এটা ধাতু পৃষ্ঠ হলো একদম সমতল, সমতল যদি হয় বা এর সর্বত্র থিকনেস যদি সমান হয়, তাহলেই কিন্তু এটা সমানভাবে ছড়িয়ে পড়বে। মনে কর এইরকম একটা পরিবাহী নিলাম, ধাতু অধাতু যেমনই হোক, যাই হোক না কেন, এখন এর মধ্যে যদি আমি কিউ আধান দিয়ে দিই, তাহলে কি আধান সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়বে? তাহলে কিন্তু সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়বে না। কোন জায়গাতে কত পরিমাণ আধান জমা হবে সেটা ডিপেন্ড করে ওই সারফেসের কার্ভেচারের উপর, যেখানে শার্প এজেস বেশি। মনে কর, দেখ এই যে ধর পরিবাহীটা এইরকম হলো, ধর এরকম কিছু একটা, দেখ এই জায়গাগুলো শার্প বেশি, তাহলে এই জায়গাতে তড়িৎ আধান বেশি জমা হবে, এই জায়গাগুলোতে তড়িৎ আধান বেশি জমা হবে। কিন্তু এগুলো কি ফ্ল্যাট, এই সব জায়গায় তড়িৎ আধান কম জমা হবে। এটা আমরা কেন তা জানবো বিভব সম্বন্ধে যখন আমরা পড়বো, তখন এটা একটু ভালো করে বুঝতে পারবো। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব বুঝতে পারলি? অনেক ক্ষেত্রে আমাদের মোট আধান জানার তুলনায় একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্যে বা নির্দিষ্ট দৈর্ঘ্যে, নির্দিষ্ট আয়তনে কত আধান আছে তা জানার প্রয়োজন পড়ে। এক্ষেত্রে আমরা ক্ষেত্রফল নিয়ে আলোচনা করলাম। তড়িৎ আধানের সঙ্গে ভরের আমরা তুলনা করব। তাহলে তড়িৎ আধান এবং ভর উভয়ই হলো বস্তুর একটি মৌলিক ধর্ম, ফান্ডামেন্টাল প্রপার্টি, ইন্ট্রিনসিক প্রপার্টি, যা উভয়ের মধ্যেই আছে। এর কারণে, তড়িৎ আধানের কারণে বস্তু আধানগুলি এদের মধ্যে তড়িৎ আকর্ষণ বল বা বিকর্ষণ বল প্রয়োগ করে, আর ভরের কারণে এরা মহাকর্ষ বল প্রয়োগ করে। তড়িৎ আধানের মান ধনাত্মক বা ঋণাত্মক উভয়ই হতে পারে, কিন্তু ভরের মান সর্বদা ধনাত্মক। তড়িৎ আধানের মান নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে না, অর্থাৎ আধান গতিশীল হোক স্থির হোক একই থাকে, অর্থাৎ চার্জেস অ্যাট রেস্ট আর চার্জেস অ্যাট মোশন একই। কিন্তু কোনো বস্তুর ভরের মান এর গতিবেগের সঙ্গে বৃদ্ধি পায়। বিশেষ করে কোনো বস্তুর গতিবেগ যদি আলোর গতিবেগের সঙ্গে তুলনীয় হয়, তাহলে এর ভর, কার্যকর ভর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। আইনস্টাইন আপেক্ষিকতা তত্ত্বে এইরকম বলেছিলেন। ইকুয়েশনটা হয় এইরকম, তোরা পরে পড়বি, m = m0 × 1 - v²/c² তার √r। এই বস্তুটি যদি আলোর বেগের সঙ্গে তুলনীয় বেগে চলে, তাহলে এর কার্যকর ভর বৃদ্ধি পায়। এক্স্যাক্টলি ভর বাড়ে না। মনে কর ব্যাপারটা কিন্তু এরকম নয় যে দেখ ভর বাড়া মানে কি, এই একটা বস্তু ভর বাড়া মানে কি এর মধ্যে পদার্থ বেড়ে গেল, তাহলে যদি গতিশীল হতে থাকে তাহলে নতুন করে এর মধ্যে পদার্থ এলো কোত্থেকে? তাহলে ভর বাড়ে এরকম না, ব্যাপারটা হচ্ছে কার্যকর ভর বৃদ্ধি পায়। যাই হোক, এটা আছে। তাহলে কি আধান গতির ওপর নির্ভর করে না, কিন্তু ভর গতির উপর নির্ভর করে। আর কি আছে বল? তড়িৎ আধান কোয়ান্টাইজড, অর্থাৎ কি যে কোনো আধানের পরিমাণই একটি ক্ষুদ্রতম আধান ইলেকট্রনের আধানের সরল গুণিতক হবে, কিন্তু ভরের কোনো ধরনের কোয়ান্টাইজেশন বা কোয়ান্টাইন এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। এরকম কি সম্ভব যে বস্তুর তড়িৎ আধান আছে কিন্তু ভর নেই? এরকম কি সম্ভব? তড়িৎ আধান ভরযুক্ত কোনো কণারই আছে, মানে তড়িৎ আধান আছে কিন্তু ভর নেই, এরকম হতে পারে না। কিন্তু তড়িৎ আধান নেই ভর আছে, এরকম তো হতেই পারে। এক্স্যাক্টলি নিস্তড়িৎ যে কোনো কণা, নিউট্রন, তাই না? তড়িৎ আধান নেই কিন্তু ভর আছে। বুঝতে পারলি? একটা তড়িৎ আধান বা আহিত কণা
ইলেকট্রন প্রোটন যাই হোক, ওরা যদি ত্বরণ সহ গতিশীল হয় তাহলে ওরা বিকিরণ নির্গত করে, শক্তি নির্গত করে। কিন্তু একটা কণা ভর এ যদি গতিশীল হয় কোনো রকম বিকিরণ নির্গত হয় না। এটা আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে সেখানে পড়ব। একটা আহিত কণা যদি ত্বরণ সহ গতিশীল হয় তাহলে সেটা রেডিয়েশন, বিকিরণ নির্গত করে। এরকম আরও বেশ কিছু পার্থক্য এদের মধ্যে আছে। যাই হোক, এগুলো একটু আমাদের জেনে রাখা দরকার।